আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বাংলাদেশের সেই মেটিকুলাস অভ্যুত্থান, সেই তথাকথিত জঙ্গি উত্থানের পর আমি একটা বিষয় অনেকবার বিভিন্নভাবে বলার চেষ্টা করেছি। বাংলাদেশ আওয়ামী লীগ বেঁচে গেছে। অনেকে বলতে পারেন কিভাবে বেঁচে গেল। বেঁচে গেছে ঠিক এ কারণে, যদি আওয়ামী লীগ মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিকিয়ে দিয়ে ক্ষমতায় থাকবার চেষ্টা করত, তবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকতে পারতেন। কিন্তু তিনি দেশের মানুষের ভাগ্য রেখা অন্যের হাতে তুলে দিতে চাননি, যার কারণে তাকে ক্ষমতা থেকে সরে যেতে হয়েছে একটা বিভৎস পরিস্থিতির মধ্য দিয়ে। তিনি বারবার সচেতন করেছেন মার্কিন যুক্তরাষ্ট্র অর্থাৎ সাদা চামড়ার একটা রাষ্ট্র সেন্ট মার্টিন দ্বীপচায় এদেশের আশেপাশে একটা খ্রিস্টান রাষ্ট্র বিনির্মাণ করতে চায়। মায়ানমার এবং বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের একটা বিশেষ অংশকে কেন্দ্র করে। এ কথাগুলা একটা সময় হাসি তামাশার স্বরে অনেকেই উড়িয়ে দিয়েছেন, যদিও আমরা উড়াইনি, অনেকে উড়িয়ে দিয়েছেন বাংলাদেশের গণমাধ্যম কর্মী, বুদ্ধিজীবী, সুশীল, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। শেখ হাসিনার প্রত্যেকটা বক্তব্যকে আপনারা হাসি তামাশার পাত্র হিসেবে বিবেচনা করেছেন। কিন্তু শেখ হাসিনা চলে যাবার 2 বছর পার হয়নি, এর মধ্যে প্রত্যেকটা কথা সত্যি প্রমাণিত হয়েছে। প্রত্যেকটা কথার আমরা এই মুহূর্তে এসে প্রতিফলন দেখতে পাচ্ছি। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে বাণিজ্য চুক্তি হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার করেছিল নির্বাচনের ঠিক 3 দিন পূর্বে, সেই চুক্তি হয়েছে জামায়াত, বিএনপি, এনসিপি এবং ইসলামী রাজনৈতিক শক্তি যতগুলো আছে তাদের প্রত্যেকের চাওয়াতে। এটার সমঝোতা করেছে ডক্টর ইউনূস এবং তার প্রধানতম দালাল রজার খলিল। অনেকেই বলে থাকেন রজার খলিল অর্থাৎ খলিলুর রহমান যে পররাষ্ট্রমন্ত্রী, সে ডিপ স্টেটের লোক। অনেকেই বলেন বিএনপির লোক, অনেকেই বলেন ইউনূসের লোক, অনেকেই বলেন জামাতের লোক। তবে আলটিমেটলি খলিলুর রহমান মার্কিন নাগরিক এবং সে মার্কিন যুক্তরাষ্ট্রের পারপাস সার্ভ করবে, যেটা এখনো করে যাচ্ছে। নির্বাচনের ঠিক 3 দিন পূর্বে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিকিয়ে দিয়ে ক্ষমতার মসনদে অধিষ্ঠিত হয়েছেন আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। সুতরাং এই ক্ষেত্রে একটা কথা তো আমরা ভেবে নিতে পারি, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বিএনপির একটা সুসম্পর্ক আছে। মার্কিন যুক্তরাষ্ট্র বিএনপিকে চেয়েছে বিধায় বিএনপি ক্ষমতায় আসছে। এইটা তো লজিক, মানে সিম্পলি এটা আমরা বলতে পারি। যদি তাই হয়, মার্কিনীদের সাথে যদি বর্তমান প্রধানমন্ত্রী কিংবা বর্তমান সরকারের সুসম্পর্ক থাকে, তবে কেন মার্কিন যুক্তরাষ্ট্র গতকাল বাংলাদেশিদের জন্য সকল ধরনের ভিসা বন্ধ করে দিয়েছে? ট্যুরিস্ট ভিসা, বিজনেস ভিসা, স্টুডেন্ট ভিসা, সবকিছু। মানে বাংলাদেশি পাসপোর্ট দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসার অ্যাপ্লাই আপনি করতে পারবেন না। তবে কি এটাই তারেক বসন্ত? তবে কি ভেবে নেব এটাই তারেক রহমানের নয়া বন্দোবস্ত? তবে কি ভেবে নেব এটাই সবার আগে বাংলাদেশ? ভেবে নিব কি নিব না সেটা বিষয় না, তবে ভাবতে বাধ্য হচ্ছি, কারণ তারেক রহমান তিনি যে ইন্টারমিডিয়েট পাস, তার সেই সক্ষমতার প্রতিফলন আমরা প্রত্যেকটা ঘটনার মধ্যে দেখতে পাচ্ছি। আজ মার্চ মাসের 24 তারিখ, মার্চের 7 তারিখে নিউজ হয়েছিল বাংলাদেশে 1 মাসের পেট্রোল, অকটেন, ডিজেল মজুদ আছে। তাহলে গতকাল সারা দেশের পেট্রোল পাম্প বন্ধের উপক্রম হলো কেন? 200 টাকার তেলের জন্য 20 কিলোমিটার ঘুরেছে অসংখ্য বাইকার, তারা তেল কিনতে পারেননি। তার মানে মার্চের 7 তারিখ যদি সংবাদ প্রকাশ হয়ে থাকে, 24 তারিখ তেল শেষ। কতদিন? 20 বা 20-এর কম। তাহলে 1 মাসের তেল যে মজুদ ছিল এটা কোথায় গেল? বাণিজ্য মন্ত্রী বলতেছে তেলের পর্যাপ্ত মজুদ আছে, সড়ক পরিবহন মন্ত্রী বলতেছে তেলের মজুদ আছে, মুক্তিযুদ্ধ মন্ত্রী বলতেছে তেলের মজুদ আছে। তাহলে 1 মাসের তেল কোথায় গেল? কোথায় গেল এটা বুঝবার জন্য রকেট সায়েন্টিস্ট হইতে হবে না। 17 বছর না খেয়েছিল, 17 বছর না খেয়েছিল এই ধরনের কথা বলেছে, কিন্তু 17 বছর ঠিকভাবে ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান সবকিছু পরিচালনা করেছে আওয়ামী লীগের সেই বদমাশ, যারা এই সুবিধাবাদী শ্রেণীকে অর্থাৎ বিএনপির এই নেতাকর্মীদেরকে অর্থের বিনিময়ে সকল ধরনের ব্যবসা প্রতিষ্ঠান চালানোর জন্য বন্দোবস্ত করে দিয়েছিল। তাদের দয়ায় বিএনপির প্রত্যেকটা নেতাকর্মী তাদের ব্যবসা প্রতিষ্ঠান ঠিকঠাক পরিচালনা করেছে। কেউ যদি বলে 17 বছর না খেয়েছিলাম, তবে এটা ভুল ধারণা। বিএনপির নেতাকর্মীরা 17 বছর ঠিকই দামি দামি ব্র্যান্ডের শার্ট, টি শার্ট, পাঞ্জাবি পরেছে। এখন এসব মুখরোচক গল্প বলে লাভ নাই। বিএনপির যেই মন্ত্রী পরিষদ, যেই পার্লামেন্টের মেম্বার, এদের মধ্যে শতকরা
80% শত কোটি টাকার উপরে মালিক। এই টাকা 17 বছরে কোত্থেকে আসছে এগুলা বোঝার জন্য কি বিজ্ঞানী হইতে হবে, অনেক বেশি মেধাবী প্রজ্ঞাবান হইতে হবে? না, এগুলা বোঝা যায়। তারা যে 17 বছর ঠিকঠাক মতো ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করেছে, কিন্তু তারা তো রাক্ষস, তাদের তো বেশি খাইতে হবে, যার কারণে মার্কেটে কৃত্রিম সংকট দেখানো হচ্ছে যে তেল নেই, তেলের মজুদ শেষ, অকটেন শেষ, ডিজেল শেষ, পেট্রোল শেষ। এইটা বলে বিএনপি পন্থী যেই সব ব্যবসায়ী আছে, দুর্বৃত্ত আছে, এদের পকেট ভরার জন্য একটা বন্দোবস্ত সাজানো হচ্ছে, যেই বন্দোবস্তের মূল হুদা জনাব 10%, দুঃখিত 30% তারেক রহমান। ব্যারিস্টার রুমিন ফারহানার গতকাল একটা বক্তব্য আমি দেখছিলাম। জামাত এবং আওয়ামী লীগ বিরোধী দলে কম্বাইন্ডলি এইটা মোকাবেলা করা ইজ ভেরি টাফ, এক্সট্রিমলি টাফ। কেন? দুটো দলেরই বেশ কিছু জায়গায় মিল আছে। দুটো দলই আদর্শ ভিত্তিক, মানে আদর্শ এটা আপনার একমত হন বা না হন, ওই আদর্শ আপনার ভালো লাগুক বা না লাগুক, এই আদর্শ ব্যাপারে তারা ব্রেইন ওয়াশড। এটা আপনাকে মানতে হবে। হ্যাঁ, এখন এটা আপনার পছন্দ হইলেও তারা ব্রেইন ওয়াশড, আপনার পছন্দ না হইলেও তারা ব্রেইন ওয়াশড। এটা ভালো মন্দ নিয়ে আমি কোনো কথা বলতেছি না, বাট তারা দুটো দলই যার যার আদর্শের ব্যাপারে সুপার কমিটেড। এত বড় অংশের মানুষ কারা যায় নাই ভোট কেন্দ্রে, এটা তো আমাদের বুঝতে হবে। সো এই মানুষগুলোকে আপনি নাই করে দিবেন কিভাবে? সো আওয়ামী লীগ ইজ ভেরি মাচ দেয়ার, আওয়ামী লীগ ওয়াজ দেয়ার, আওয়ামী লীগ ইজ ভেরি মাচ দেয়ার, আর আওয়ামী লীগ উইল বি দেয়ার। এখন আপনি বলেন আওয়ামী লীগ কতটুকু শক্তিশালী হয়ে ফিরে আসবে, এটা নির্ভর করে আওয়ামী লীগের রাজনৈতিক সিদ্ধান্তের উপরে। তিনি এই বক্তব্যে স্পষ্ট বলেছেন, জামাত এবং বাংলাদেশ আওয়ামী লীগ যখন বিরোধী দল হিসেবে থাকে তখন তাদেরকে মোকাবেলা করা অনেক কঠিন, অনেক বলতে অনেক কঠিন। এটা বিএনপির পক্ষে আদৌ সম্ভব হবে কিনা কেউ জানে না, আমি জানি হবে না, পারবে না বিএনপি। রুমিন ফারহানা বলেছেন আওয়ামী লীগ এবং জামাত তাদের যে রাজনৈতিক আদর্শ, এই আদর্শের ব্যাপারে তারা ব্লাইন্ড, তারা অন্ধ। এখন বলতে পারেন জামাতের আদর্শ তো বাংলাদেশের পক্ষে না, এটা স্বাভাবিক। জামাত এখনো বিশ্বাস করে বাংলাদেশ একটা পাকিস্তানের অংশ। জামাত এখনো বিশ্বাস করে 1971-এর মহান মুক্তিযুদ্ধ হয়েছিল, এটা একটা ভারতের ষড়যন্ত্র ছিল। জামাত এখনো মোহাম্মদ আলী জিন্নাহকে তাদের জাতির পিতা হিসেবে মনে করে, ধারণ করে। বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে জামাত এখনো বিশ্বাস করে না। জামাত এখনো বাংলাদেশের জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা, মানচিত্র কোনো কিছুকে ধারণ করে না, বিশ্বাস করে না। সুতরাং জামাত তাদের যে প্রতিষ্ঠাকালীন আদর্শ, তারা মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি, তারা পাকিস্তানপন্থী দল, এইটা এই আদর্শিক জায়গা তারা এখনো অটুট রেখেছে। অন্যদিকে বাংলাদেশ আওয়ামী লীগ তাদের যে রাজনৈতিক আদর্শ, গণতন্ত্র, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, এখান থেকে মাঝে মধ্যে বিচ্যুতি ঘটে, কিন্তু আদর্শিক জায়গা থেকে তাদের বিচ্যুতি কখনো ঘটবে না। বঙ্গবন্ধুর আদর্শের ব্যাপারে বাংলাদেশ আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতাকর্মী অটুট। এই ব্যাপারে কোনো প্রকার সমঝোতা তারা করবে না, যেটা গত 19 মাসে আমরা দেখেছি। অনেক নির্যাতন নিপীড়নের শিকার হয়েও তারা তাদের লড়াই সংগ্রাম অব্যাহত রেখেছে। সুতরাং তাদের আদর্শিক জায়গা বিন্দুমাত্র কমেনি এবং সেটা কমবেও না। সময়ের প্রেক্ষিতে হয়তো বা এদের মধ্যে কিছুটা ভাটা পড়বে, বাট আদর্শিক জায়গা থেকে বের হয়ে জামাত কিংবা বিএনপির আদর্শে আদর্শিত হওয়া, সেটা আওয়ামী লীগের কোনো পর্যায়ের নেতাকর্মী করবে না। সুতরাং সেই জায়গা থেকে রুমিন ফারহানা বলেছেন জামাতের আদর্শ মুক্তিযুদ্ধের বিরোধিতা, আওয়ামী লীগের আদর্শ মুক্তিযুদ্ধের পক্ষে, মুক্তিযুদ্ধের স্বাধীনতার পক্ষের শক্তি। সুতরাং জামাত এবং আওয়ামী লীগ এই দুইটা তাদের যে আদর্শিক জায়গা তারা ঠিক আছে, কিন্তু বিএনপি কি? বিএনপির রাজনৈতিক আদর্শ কি? বিএনপি একটা মধ্যপন্থী দল। বিএনপি সুবিধার জন্য মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান নেয়, আবার সুবিধার জন্য জামাতের পক্ষে অর্থাৎ স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নেয়। অর্থাৎ নিজেদের লাভের জন্য বিএনপি যা নয় তা করতে পারে। সকালে হবে মুক্তিযোদ্ধা, সন্ধ্যায় হবে রাজাকার, রাতে হবে আলবদর, মাঝরাতে হবে আল শামস, সকালবেলা হবে যুদ্ধাপরাধী। এইটা বিএনপির রাজনৈতিক আদর্শ। সুতরাং রুমিন ফারহানা এই কথা বলার মধ্য দিয়ে কিন্তু একদিকে তারেক রহমান কিংবা বিএনপিকে বাটপার কিংবা ভণ্ড হিসেবে আখ্যা দিয়েছেন। তার কথার মধ্যে বোঝা যায় তিনি সরাসরি যদিও বলেননি, বিএনপি একটা মধ্যপন্থী, সুবিধাবাদী, একটা বাটপার ভণ্ডদের সংগঠন, যেটা গত 18 মাসে আমরা প্রমাণ পেয়েছি। যদি তাই না হতো, তবে শুধুমাত্র রাষ্ট্র ক্ষমতায় আসবার জন্য দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিকিয়ে দিত না, তারা রাষ্ট্র ক্ষমতায় আসবার জন্য মার্কিনীদের সাথে দেশ বিরোধী বাণিজ্যিক চুক্তি করত না। এখন শ্যামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী, তিনি বলতেছেন মার্কিনীদের সাথে চুক্তি যথাসম্ভব দ্রুত বাস্তবায়ন করা হবে। কি চমৎকার! বাংলাদেশের মানুষ, আপনারা কি এখনো বুঝতে পারছেন না আপনাদের উপর দিয়ে কি যেতে পারে? বিএনপির মতো বাটপার সংগঠন
বাংলাদেশের রাজনীতিকে কুলসিত করেছে, বাংলাদেশের রাজনৈতিক পরিবেশকে নষ্ট করেছে। এখানে বিএনপির বদৌলতে যদি জামাত থাকতো, তারা মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, বাংলাদেশের মানুষ তাদেরকে যদি পছন্দ করতো তবে ভোট দিত। আর আওয়ামী লীগ তো গণমানুষের দল, জনমানুষের দল, স্বাধীনতার পক্ষের শক্তি। সুতরাং বিএনপি একটা সময় বিলীন হবে, ভেঙে যাবে, কয়েকটা খণ্ড বিখণ্ড হবে। কারণ বিএনপির ভাঙন চোখের সামনে আমি দেখতে পাচ্ছি। এই বিএনপি আর 2 মাস পর চোখে অন্ধকার দেখবে, চোখে সর্ষে ফুল দেখবে। এই তেল এবং জ্বালানি সংকট এখান থেকে উত্তরণ করার পথ বিএনপি কখনো খুঁজে বের করতে পারবে না। সুতরাং বুঝতেই পারছেন কি হবে। ভালো থাকবেন। কিন্তু কই জামায়াতে ইসলামীর কোন নেতৃবৃন্দকে বিচারের মুখোমুখি করতে কিন্তু না প্রথম আলো, না ডেইলি স্টার, না ডক্টর মোহাম্মদ ইউনূস কেউ 2007-এর 1/11 সময়ে উৎসাহী ছিল না। এ দফায়ও তাদের মুখে সেরকম কোনো কথা শোনা যায়নি, কারণ তাদের বরাবরের লক্ষ্য আওয়ামী লীগ বিএনপির নেতৃত্বকে শেষ করে দেওয়া, -2 করা, 2 নেত্রীকে সরে দাঁড়াতে হবে। প্রথম আলোর মতিউর রহমান যে সম্পাদকীয় নিজ নামে লিখেছিলেন সেটাই তাদের মূল রাজনীতি, তাদের মূল সংখ্যা। তারেক রহমান যে 1/11 সরকারের সময় যে বাড়াবাড়ি করেছিল সেনা সমর্থিত সরকার, বা সেনাবাহিনীর যে বাড়াবাড়ির ফলে 1/11 সরকার সৃষ্টি হয়েছিল, তার একটা প্রতিকার চান। এটা মাসুদ উদ্দিন চৌধুরীর গ্রেফতারের মাধ্যমে পরিষ্কার। কিন্তু এই 1/11 সরকারের সৃষ্টি এবং তারপর সেই সরকার যে বাড়াবাড়ি করে গেল প্রায় 2 বছর সময় ধরে, সেই বাড়াবাড়ির পেছনে কি শুধুই সেনাবাহিনী ছিল, নাকি বাংলাদেশে 1/11 সরকার যারা একেবারে সৃষ্টি করিয়েছিলেন, সেনাবাহিনীকে যারা এই কাজে উদ্বুদ্ধ করেছিলেন, এবং সেনাবাহিনীর এমন অপকর্ম যেটা একেবারে সম্পূর্ণতই অস্ত্র দেখিয়ে বঙ্গভবনে রাষ্ট্রপতিকে দিয়ে জরুরি অবস্থা জারি করানো থেকে শুরু করে পরবর্তী যা যা ঘটেছে সব অসাংবিধানিক, সব অবৈধ, এবং সেসব কাজকে যারা তখন স্বীকৃতি দিয়েছেন, বৈধতা দিয়েছেন, সেই সুশীল সমাজের প্রতিনিধিরা, সম্পাদকেরা, বিশেষভাবে প্রথম আলো ডেইলি স্টারের 2 সম্পাদক, এবং তারা তখন যাকে রাজনীতিবিদ বানিয়ে বাংলাদেশের বিকল্প রাজনীতির সূচনা করতে চেয়েছিলেন, সেই ডক্টর মোহাম্মদ ইউনূস, এই ষড়যন্ত্রকারীদেরকে কি তারেক রহমান রেহাই দিয়ে দেবেন? 1/11 সরকার যা করেছিল, 1/11 যে প্রেক্ষাপটের সৃষ্টি হয়েছিল, এবং পরবর্তীতে 2 নেত্রীকে মাইনাস করা সহ, এবং এক নেত্রীর পুত্র যিনি তখন রাজনীতিতে ভীষণভাবে সম্পৃক্ত হয়ে পড়েছিলেন, তারেক রহমান, তাকে মাইনাস করার মাধ্যমে তারা যেই রাজনৈতিক বিকল্প হাজির করতে চেয়েছিলেন সেটার প্রতিকার করতে হলে এক মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেফতার করা কি যথেষ্ট হবে? মতিউর রহমান, মাহফুজ আনাম, ডক্টর ইউনূস প্রত্যেকেই জানতেন, তাই তারেক রহমানের বাংলাদেশে ফিরে আসা, রাজনীতিতে ফিরে আসা তাদের জন্য এক ভয়াবহ বিপদের সূচনা করবে বটে। এবং সে কারণেই তারেক রহমানের দেশে ফেরা নানা তরফ থেকে ক্রমাগতভাবে বাধাগ্রস্ত হয়েছে 2025-এর ডিসেম্বর পর্যন্ত, এবং তারপর মার্কিন যুক্তরাষ্ট্র, ভারতের মতো অত্যন্ত শক্তিশালী পক্ষ এবং সেনাবাহিনীর একটি অংশ, যাদের আর কোনো উপায় ছিল না তাদের ক্ষমতা ধরে রাখতে, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান অংশটি, তাদের একরকমের সমর্থন নয়, তাদের সরাসরি সমর্থনে শেষ পর্যন্ত তারেক রহমান ফিরতে পেরেছেন। আর যখন তারেক রহমান ফিরবেন বলে বুঝেছেন মতিউর রহমান, মাহফুজ আনামেরা, তখন তারা ছুটে গেছেন তারেক রহমান প্রত্যাবর্তন কমিটির সভায়, এবং গিয়ে অত্যন্ত আবেগপ্রবণ হয়ে বলেছেন যে বিএনপি সরকারের আমলেই, মতিউর রহমান বলেছেন, যত সরকার বাংলাদেশের স্বাধীনতার পর থেকে এই 50 বছরের ইতিহাসে আছে, তার মধ্যে বিএনপি সরকারের আমলেই নাকি সবচেয়ে স্বাধীন ছিল বাংলাদেশের সংবাদ মাধ্যম। এবং মাহফুজ আনাম বলেছেন সারা জাতি অধীর আগ্রহে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন এটা নিশ্চিতভাবে জেনে নির্বাচনের জন্য অপেক্ষা করছেন। অথচ এই মতিউর রহমান 1/11 যখন সৃষ্টি করেছিলেন, এই মাসুদ উদ্দিন চৌধুরী আর মইনুল আহমেদরা, খালেদা জিয়ার নিয়োগ করা সেনাপ্রধান এবং খালেদা জিয়ার আত্মীয় বিশ্বস্ত 9 ডিভিশনের জিওসি মাসুদ উদ্দিন চৌধুরীরা, তখন
একে স্বাগত জানিয়ে মতিউর রহমান নিজ নামে কলাম রচনা করেছিলেন, যেখানে তিনি বলেছিলেন দুই নেত্রীকে সরে দাঁড়াতে হবে। 2007 সালের 19শে জানুয়ারি প্রথম আলোর সম্পাদকীয়তে লেখা হয়েছিল, ক্ষমতায় থেকে লুটপাট, দুর্নীতি করে সম্পদ গড়ে তোলা, লুটপাট অব্যাহত রাখতে, সেই সম্পদ টিকিয়ে রাখার জন্য আবার নির্বাচনে জয়ী হওয়ার পথ অবলম্বন। এই কাজটি ছাড়া আমাদের রাজনৈতিক নেতৃত্ব আর কিচ্ছু করেন নাই। তারা দেশের সব প্রতিষ্ঠানকে অকার্যকর করেছেন। নিজেদের লুটপাট আর অপকর্মের পথ মসৃণ রাখতে তারা এমনভাবে দুর্নীতি দমন কমিশন গঠন করে তাদের লোকজন নিয়োগ দিয়েছেন যাতে দুর্নীতির বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়া যায়। আর এই মাসুদ উদ্দিন চৌধুরী আর মইনুল আহমেদরা অস্থির হয়ে উঠেছিলেন ১/১১ সরকারের প্রধান উপদেষ্টা বানাতে ডক্টর মোহাম্মদ ইউনূসকে। মইনুল আহমেদের বইয়েই লেখা আছে, ডক্টর মোহাম্মদ ইউনূস তখন এই স্বল্প মেয়াদে ক্ষমতা নিতে রাজি হন নাই। তিনি বরং নোবেল পুরস্কার পাওয়ার 5 মাসের মধ্যে 2007 সালের জানুয়ারির ওই একটা ভয়াবহ স্পর্শকাতর সময়ে যখন জরুরি অবস্থা জারি হয়েছে, দেশে ফিরে আসেন এবং এসে তিনি ঘোষণা দেন তিনি রাজনৈতিক দল গঠন করবেন। গ্রামে মহল্লায় পাড়ায় সর্বত্র তার নাগরিক শক্তি নামক দলের রাজনৈতিক কমিটি গঠিত হবে। আর তখন প্রথম আলো, ডেইলি স্টার উদ্বেল হয়ে আনন্দে তারা একদিকে যেমন তারেক রহমানের দুর্নীতির বিচার করতেই হবে, কেন তারেক রহমানকে এখনো গ্রেফতার করা হচ্ছে না, জানুয়ারিতে 11 তারিখে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার আসার পরেও কেন তার জন্য দেরি হয়ে যাচ্ছে, খালেদা জিয়ার সম্মতিতে তারেক রহমান, বাবর, গিয়াসউদ্দিন আল মামুন মিলে কিভাবে চাঁদাবাজি করছিলেন, এসব খবর ছাপছিলেন। আর অন্যদিকে তারা ইউনূসের রাজনৈতিক দল গঠনের খবরকে প্রতিনিয়ত প্রধান সংবাদ শিরোনাম করছিলেন। এবং প্রথম আলোর মতিউর রহমান তখনও সংবাদ শিরোনাম করেন যে বাংলাদেশের রাজনীতিতে একটা মাইল ফলক হয়ে থাকবে ডক্টর মোহাম্মদ ইউনূসের নতুন ধারার রাজনীতি। এবং এই যে -2 ফর্মুলা, এ বিষয়ে কোনো রাগঢাক করতে পারে না প্রথম আলো। প্রথম আলোতে মতিউর রহমান দুই নেত্রীকে সরে দাঁড়াতে হবে, কেন সরে দাঁড়াতে হবে, এসব বিষয়ে ক্রমাগত সমর্থন দিয়ে নানা রকম খবর এবং সম্পাদকীয় ছাপতে থাকে। মতিউর রহমান তাঁর নামে লেখা মন্তব্য প্রতিবেদনেও লেখেন, যেমন দুই নেত্রীকে সরে দাঁড়াতে হবে। সম্পাদকীয় লেখা হয় যে সেনাবাহিনীর যে অবস্থান ১/১১ সরকার গঠনের মাধ্যমে তাকে প্রথম আলো স্বাগত জানায়। বিগত বছরগুলোতে দেশে যে পরিমাণ দুর্নীতি ও রাষ্ট্রীয় সম্পদের লাগামহীন লুটপাট হয়েছে, দেশবাসী সেই অপকর্মের সঙ্গে জড়িতদের শাস্তি ও বিচারের মুখোমুখি দেখতে চায়। আর তখন ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতে মনমোহন সিং, সোনিয়া গান্ধী, প্রণব মুখার্জির সঙ্গে সাক্ষাৎ করে এসে বিমানবন্দরে দাঁড়িয়ে ঘোষণা দেন যে যারা দুর্নীতিগ্রস্ত যেসব রাজনীতিবিদ তাদের গ্রেফতার করতে হবে, শেখ হাসিনা, খালেদা জিয়ার মতো রাজনীতিবিদদের গ্রেফতার করতে হবে, আর যারা দুর্নীতিতে অভিযুক্ত হবেন তাদেরকে নির্বাচন থেকে বাদ দিতে হবে। মানে বুঝেছেন তো, 2024-এ যে সংস্কার ইউনূস তারপর সুযোগ পেয়ে করলেন, এটাই তাদের বরাবরের সংস্কারের এজেন্ডা, যে তারা অভিযোগ পেলেই আওয়ামী লীগ, বিএনপির মতো রাজনৈতিক দলগুলোকে নির্বাচনের প্রক্রিয়া থেকে বাইরে রাখতে চায়। তারেক রহমান তো জানেন 2024-এর আগস্টের পর তারও তো এবং বিএনপিরও তো নির্বাচন থেকে ছিটকে পড়ার অবস্থা হয়েছিল। 2024-এর নভেম্বরের শেষ পর্যন্ত মা খালেদা জিয়া ছিলেন মৃত্যুশয্যায়, কিন্তু তার তো দেশে ফেরার অবস্থা তৈরি হচ্ছিল না, কারণ তাকে নির্বাচন থেকে বাইরে রাখতে এই পক্ষটি কতটা সক্রিয় ছিল সেটা তারেক রহমান জানেন। তারেক রহমান এটাও জানেন তখনও কিন্তু জামায়াতে ইসলামী এই পক্ষের ঘনিষ্ঠ ছিল। মা খালেদা জিয়ার সঙ্গে সাব জেলে গিয়ে যারা দর কষাকষি করতেন, সেনাবাহিনীর এই মাসুদ উদ্দিন চৌধুরী, এটিএম আমিন, সেনাপ্রধান মইনুল আহমেদের পরামর্শে তাদের সঙ্গে তখন সাব জেলে খালেদা জিয়াকে নির্বাচনে নিয়ে আসতে দর কষাকষি করতে যেতেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদও। মানে তারাও ছিলেন 2001 থেকে খালেদা জিয়ার সঙ্গে সরকারে, কিন্তু কই জামায়াতে ইসলামীর কোনো নেতৃবৃন্দকে বিচারের মুখোমুখি করতে কিন্তু না প্রথম আলো, না ডেইলি স্টার, না ডক্টর মোহাম্মদ ইউনূস কেউ 2007-এর 1/11 সময়ে উৎসাহী ছিল না। এ দফায়ও তাদের মুখে সেরকম কোনো কথা শোনা যায়নি, কারণ তাদের বরাবরের লক্ষ্য
আওয়ামী লীগ বিএনপির নেতৃত্বকে শেষ করে দেওয়া, -2 করা দুই নেত্রীকে সরে দাঁড়াতে হবে। প্রথম আলো মতিউর রহমান যে সম্পাদকীয় নিজ নামে লিখেছিলেন সেটাই তাদের মূল রাজনীতি, তাদের মূল সংস্কার। তাহলে তারেক রহমান কি সেসব ভুলে গেছেন বা ভুলে যাবেন? ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম তিনি সরলভাবে 2016-তে আওয়ামী লীগ আমলে স্বীকারই করে বসেন এক টেলিভিশন টক শোতে যে তখন কিভাবে ডিজিএফআই এর দেওয়া সরবরাহকৃত তথ্য রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে কোনো রকম যাচাই বাছাই না করে তিনি ছেপে গেছেন তার ডেইলি স্টার পত্রিকায় সেনা গোয়েন্দা সংস্থার সরবরাহকৃত তথ্য, এবং সেটা একেবারে ভালো সাংবাদিকতা হয়নি। তখন বোধহয় তিনি এটা বলে আওয়ামী লীগ নেতৃত্বকে খুশি করতে চেয়েছিলেন, কারণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিলকে নির্যাতন করা হচ্ছে এমন ভিডিওর উপর ভিত্তি করে সেনা হেফাজতে, এমন ভিডিওর উপর ভিত্তি করে তখন শেখ হাসিনার নামে কুৎসা ছেপেছে যেমন ডেইলি স্টার, তেমনি ডেইলি স্টার তখন বা প্রথম আলো তখন সেনা গোয়েন্দা সংস্থার সরবরাহকৃত খবরের ভিত্তিতে খালেদা জিয়ার পুত্র তারেক রহমান হাওয়া ভবনকে ঘিরে তার মায়ের সম্মতিতে কি ব্যাপক দুর্নীতির একটা চক্র তৈরি করেছেন সে খবরও তো নিয়মিত ছেপেছে। এবং ডিজিএফআই এর রীতিমতো প্ল্যান করা কন্ডুইট, ডিজিএফআই এর দালাল, ডিজিএফআই এর বসানো সাংবাদিক যে তখন ডেইলি স্টারে কাজ করছিলেন এবং মাহফুজ আনামের সঙ্গে সেই 11 সরকারের সময়ে সেনা গোয়েন্দা সংস্থা, মানে যারা সেনা হেফাজতে রেখে তখন ভয়াবহ নির্যাতন চালাচ্ছিলেন তারেক রহমান সহ রাজনৈতিক নেতৃবৃন্দের ওপর, তাদের সঙ্গে যে তখন একটা অন্য রকমের আন্ডারস্ট্যান্ডিং এবং ঘনিষ্ঠ যোগাযোগ ছিল মাহফুজ আনামের ডেইলি স্টারের, সে কথা কিন্তু সে সময় সেনা হেফাজতে আটক এবং নির্যাতনের শিকার, পরে যিনি তারকা খ্যাতি পেয়েছেন শেখ হাসিনা আমলে সেনা হেফাজতে গুমের ঘটনা, আয়না ঘরে বন্দি রাখার ঘটনা বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে নিজের নেত্র নিউজ থেকে সেই সাংবাদিক তাসনিম খলিল বাংলা ট্রিবিউনে সাক্ষাৎকার দিয়ে সুস্পষ্টভাবে বলেছেন যে তিনি তখন ডেইলি স্টারে কাজ করতেন। ডেইলি স্টারে ডিজিএফআই, তারেক রহমান এবং জঙ্গিবাদের যে ঘনিষ্ঠ যোগাযোগ সে বিষয়ে একটা সংবাদ প্রতিবেদন ছাপার কারণে সে সময় তাকে সেনা হেফাজতে নিয়ে গিয়ে নির্যাতন করা হয়েছিল। আর ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনামের তখন ঘনিষ্ঠ যোগাযোগ ছিল ডিজিএফআই এর সঙ্গে এবং 11 সরকারের সময়, সেই কারণে ডেইলি স্টার একের পর এক কুৎসা ছাপতে থাকে ডিজিএফআই এর কাছ থেকে পাওয়া ভিডিও বার্তার উপর ভিত্তি করে। মানে নির্যাতন করা হচ্ছে তারেক রহমান, আব্দুল জলিলের মতো রাজনৈতিক নেতাদের তখন সেনা হেফাজতে, আর তারা নির্যাতনের মুখে যা বলছেন সেটাকে বা তাদের দলের নেতৃবৃন্দ যা বলছেন শীর্ষ নেতৃবৃন্দ সম্পর্কে সেটাই তখন ডেইলি স্টার, প্রথম আলো ইচ্ছামতো ছাপছে আর বারবার বলছে এদের বিচার করতে হবে, এদের বিচার করতে হবে, আর নতুন ধারার রাজনীতির সূচনা করতে হবে ডক্টর মোহাম্মদ ইউনূসের মাধ্যমে। ডক্টর মোহাম্মদ ইউনূস এরপরে মে মাস পর্যন্ত চেষ্টা করেছিলেন তার রাজনৈতিক দল গড়ার, কিন্তু তখন সেনা হেফাজতে ব্যাপক নির্যাতনের পরেও আওয়ামী লীগ বা বিএনপি থেকে কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ তার দলে যোগ দিতে রাজি না হয় এবং সাধারণ মানুষের কাছ থেকে কোনো সাড়া না পেয়ে তিনি রাজনীতি করার যে ঝোঁক, তার যে আকাঙ্ক্ষা সেটা থেকে সরে দাঁড়ালেও প্রথম আলো ডেইলি স্টার কিন্তু ওই যে দুই নেত্রীকে সরিয়ে দিতে হবে সে জায়গা থেকে সরে না। প্রথম আলো এমনকি 11ই জুন, মানে 2007 সালের 11ই জুন সেই বিখ্যাত মন্তব্য প্রতিবেদন তো ছাপেই, যেখানে দুই নেত্রীকে সরে দাঁড়াতে হবে এবং সেখানে দেশের সামগ্রিক রাজনৈতিক পটভূমিতে দুই নেত্রীর ভবিষ্যৎ কি হবে, কি হওয়া উচিত তা নিয়ে এখন আবার ব্যাপক আলোচনা চলছে বলে মতিউর রহমান লেখেন। মানে তার ধারণা তারাই নির্ধারণ করবেন শেখ হাসিনা খালেদা জিয়া রাজনীতি করতে পারবেন কিনা এবং করলে কিভাবে করবেন। এবং মতিউর রহমান লেখেন তারা কি রাজনীতিতে থাকবেন নাকি রাজনীতি থেকে অবসরে নেবেন। দেশে চলেছে দুর্নীতি আর সন্ত্রাসের রাজত্ব, রাষ্ট্রীয় প্রশাসনের এমন কোনো ক্ষেত্র নেই যা ধ্বংস করা হয়নি। কাজেই মতিউর রহমান লেখেন বেগম খালেদা জিয়া ও শেখ হাসিনাকে বলতে পারি, গত 16 বছরে আপনাদের দুজনের ক্ষমতা ও প্রতিহিংসার রাজনীতির অনেক অত্যাচার দেশবাসী নীরবে সহ্য করতে বাধ্য হয়েছে। দয়া করে আপনারা রাজনীতি থেকে সরে দাঁড়ান, নতুন নেতৃত্বকে সামনে আসার এবং দেশকে এগিয়ে নেওয়ার সুযোগ দিন।
বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনাকে মতিউর রহমান বলেন 2007 সালের 11ই জুন লেখা ওই মন্তব্য প্রতিবেদনে যে দুর্নীতি আর অপশাসন ছাড়া নাকি শেখ হাসিনা আর খালেদা জিয়া দেশকে দেওয়ার মতো আর কিছুই নেই। এই যখন অবস্থা তখন সেখানেই থেমে থাকে না কিন্তু প্রথম আলো, ডেইলি স্টার রেড যে ষড়যন্ত্র সেটা। তারা বলেন, তারা লিখতে থাকেন 2007 সালের 11ই জুলাই এক উপসম্পাদকীয়তেও যে সময় এসেছে সিদ্ধান্ত গ্রহণের, যে দুই নেত্রীর ব্যাপারে এই 1/11 সরকার কি সিদ্ধান্ত গ্রহণ করবে এবং দুই নেত্রীর জন্য বিশেষ বিবেচনায় একটা আপোষ ফর্মুলা করে তাদেরকে বিদেশে পাঠানোর ব্যবস্থা করা হবে কিনা সে প্রস্তাবও প্রথম আলো দেয়, যেটাকে -2 ফর্মুলা হিসেবে অভিহিত করা হয়। তারেক রহমান শুধুই মাসুদ উদ্দিন চৌধুরীর বিচার করবেন নাকি এই মতিউর রহমান, মাহফুজ আনাম, ইউনুস এদেরও বিচার করা প্রয়োজনীয় মনে করবেন, সেটা দেখবার জন্য অপেক্ষা করতে হবে।